তো স্বাগত জানাচ্ছি নতুন একটা চ্যাপ্টারের শুরু। আমাদের নতুন একটা চ্যাপ্টার আমরা পড়তে চলতেছি। অধ্যায়টার নাম হলো আমাদের রাসায়নিক পরিবর্তন। সো অধ্যায়টাকে অনেকভাবে আমরা অনেক পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়বো। আশা করি আমাদের জার্নিটা অনেক ভালো হবে। তো আজকে আমাদের ফার্স্ট লেকচার। আজকে লেকচারে আমরা কি শিখবো? আজকে লেকচারে আমরা মূলত তিনটা বিষয় নিয়ে জানবো। আমাদের প্রথম সেগমেন্ট হলো আমাদের গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রির আন্ডারে আমার অনেকগুলো টপিক আছে, ছোট ছোট টপিক। ওইটা সম্পর্কে আমরা একটা পুঙ্খানু আইডিয়া আমরা নিব। আমাদের আজকে লেকচারে আমরা ইফেক্টর, ইএফ দ্বারা এখানে ইফেক্টরকে বোঝাচ্ছে। আমরা পার্সেন্টেজ অফ অ্যাটমিক ইকোনমি পড়বো এবং আমাকে সিএফসি পড়বো। এই তিনটা জিনিস আমি মনে করি সিকিউর জন্য না হলেও তোমাদের এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আমরা শুরু করে দিতেছি। আমাদের প্রথমে আমরা পড়বো ই ফ্যাক্টরটা। আমরা যে সর্বপ্রথম পড়ি ই ফ্যাক্টর। আচ্ছা ভাইয়া, ই ফ্যাক্টর বুঝতে আগে আমাদের গ্রিন কেমিস্ট্রি বুঝতে হবে। আচ্ছা, বর্তমান সভ্যতায় আমাদের তুমি দেখে থাকবা যে আমাদের শিল্প বিপ্লব আমাদের কিন্তু একটা মানে এখন আমাদের সাধারণ কথা। যখন আমাদের শিল্প বিপ্লবের ফলে আমরা কিন্তু অনেক আধুনিক হইতেছি, আমরা মানুষজন আধুনিক হইতেছি, আমাদের কিন্তু জীবন ধারণা অনেক চেঞ্জ হয়েছে। তোমরা এখন দেখতে পারো আমাদের বর্জ্যের পরিমাণ, আমাদের পরিবেশ কি পরিমাণ ক্ষতিকর হইতেছে তা তোমরা আমাদের চারপাশে দেখতে পারো। অর্থাৎ আমাদের এই যে পরিবেশটা, পরিবেশ বান্ধব কোন একটা বিক্রিয়া ঘটার যে প্রবণতা, সেই থেকে আমাদের বিজ্ঞানীগণ একত্র হয়েছে 12টা নীতিমালা দিছে, যেটা আমাদের গ্রিন কেমিস্ট্রির মূল নীতিমালা। অর্থাৎ কোন বিক্রিয়া যদি ওই 12টি নীতিমালাকে সমর্থন করে তাহলে বলা হয় ওই বিক্রিয়াটা হলো গ্রিনার। যেমন আমি যদি বলি চুনের কারখানা, চুন মানে তো ক্যালসিয়াম কার্বনেট। এখন ক্যালসিয়াম কার্বনেট তো অনেক ভাবে তৈরি করা যায়, তাহলে আমি কি স্বভাবে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করব না। আমরা এমন একটা উপায় ক্যালসিয়াম কার্বনেট তৈরি করব যে উপায় পরিবেশের উপরে খুব কম, ন্যূনতম আমাদের ক্ষতি হয়। আমাদের বর্জ্য পদার্থ তৈরি হবেই, আমাদের চাইতে হবে ন্যূনতম বর্জ্য পদার্থ তৈরি করা। সেটাই আমাদের গ্রিন কেমিস্ট্রির মেইন থিম। আচ্ছা, এখন এই গ্রিন কেমিস্ট্রি পরিমাপ করার জন্য কয়েকটা রাশি আছে। যেমন আমরা পরিমাপের জন্য অনেক রাশি ব্যবহার করি, যেমন এইখান থেকে মানে খাবারটা কিরকম খাইতে, টক নাকি ঝাল নাকি মিষ্টি, এরকম যেমন একক থাকে। আমাদের এই কোন একটা বিক্রিয়া কিরকম, এটা গ্রিনার নাকি নন গ্রিনার, এটা কি ক্ষতিকর নাকি এটা আমাদের স্বাস্থ্যকর, বা এটা একটা আমাদের হেলদি থিংস বোঝায়, সেজন্য আমরা দুইটা বিষয় আলোচনা করি। একটা হলো আমাদের ইফেক্টর এবং আরেকটা হলো পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি। সো আমরা প্রথমে যদি ই ফ্যাক্টর নিয়ে আলোচনা করি, ইএফ, ই ফ্যাক্টরকে সংক্ষেপে লেখে ইএফ। এটাও কিন্তু পার্সেন্ট অফ ই ফ্যাক্টরে আমাদের বোঝায়। এটা আমাদের কি করব ভাইয়া, এটা আমাদের পার্সেন্টেজ অফ ই ফ্যাক্টর, এটাও পার্সেন্টেজ অফ ই ফ্যাক্টর হয়। এইখানে ই ফ্যাক্টর একটা সূত্র আছে, সূত্র আমি যদি লিখে দিই, এইটা হলো উপরে আমাদের হয় বর্জ্যের ভর, বর্জ্যের ভর, নিচে হয় কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত। এটার কি অর্থাৎ পার্সেন্টেজ অফ ই ফ্যাক্টর ইজ উপরে কি থাকে বর্জ্যের ভর, নিচে থাকে কি কাঙ্ক্ষিত উৎপাদের ভর। কিন্তু তোমাদের বইয়ে বা অনেক ভালো ভালো টিচাররা অনলাইনে এটা ভুল করছে, এবং বইতে তোমাদের দাও কি জানো, বর্জ্যের ভর ডিভাইডেড বাই কাঙ্ক্ষিত উৎপাদের ভর না, তোমাদের বইতে দেওয়া আছে মোট উৎপাদের ভর। এটা কিন্তু ভুল। যেমন আমি তোমাদের উদাহরণ দিই, ধরো আমার কাঙ্ক্ষিত উৎপাদ, আমি চাই সি বানাবো, সি নামক একটা যৌগ আমি বানাবো, আমি সি নামক একটা যৌগ বানাতে চাই, তাই আমি করলাম কি, এ তার সাথে বি যোগ করলাম, এর সাথে বি যোগ করলাম, এই বিক্রিয়াটা আমরা দেখলাম সি এবং বি তৈরি হয়েছে। আমি আমার কাঙ্ক্ষিত উৎপাদ কি, ধরো আমি শিল্প কারখানা, আমি সি বানাই, আমি সি বানাইতে চাইতেছি। সো আমি সেই উদ্দেশ্যে এ আর বি কে যুক্ত করলাম, এ যোগ বি যুক্ত করে আমি দুইটা জিনিস পাইলাম, সি আর ডি। এখানে যেহেতু আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ সি, মনে রাখবা কাঙ্ক্ষিত উৎপাদ বাদে তোমার বিক্রিয়ায় বাকি যারা থাকবে সবাই আমাদের বর্জ্য। তাহলে এ প্লাস বি বিক্রিয়া করে তৈরি হলো সি প্লাস ডি। এখানে আমার কাঙ্ক্ষিত উৎপাদ যদি সি হয় তাহলে বর্জ্য পদার্থ কি হবে, ডি হবে। কারণ কি, বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদ ছাড়া যা কিছু থাকবে সবাই কি বর্জ্য পদার্থ। এখন যদি ডির সাথে ই তৈরি হইতো, এফ তৈরি হইতো, এখানে সবাই আমাদের কি হইতো, বর্জ্য পদার্থ তৈরি হইতো। তো বুঝছি, তাহলে আমরা কনসিডার করলাম না, আমরা দুইটা কি কনসিডার করলাম। এখন তাহলে আমরা কোন একটা বিক্রিয়ার, এই বিক্রিয়ার পার্সেন্টেজ অফ মানে ইফেক্টর হবে কি জানো, বর্জ্যের ভর ডিভাইডেড বাই কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এটা কিন্তু বইতে ভুল দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কি, সি আমাদের কি কাঙ্ক্ষিত উৎপাদের ভর, আর ডি কি আমাদের বর্জ্যের ভর না, বর্জ্য না, আমাদের সি কি কাঙ্ক্ষিত, আমার ডি কি বর্জ্য। তাহলে এইটার ইফেক্টর কি হবে, ইফেক্টর হবে বর্জ্যের ভর, এখানে বর্জ্য কি ডি না, সুতরাং এখানে হবে ডি এর ভর, ডি এর
ভর। কারণ কি, ডি মানে তো বর্জ্য, তাহলে ডি এর ভর দ্বারা বুঝেছি বর্জ্যের ভর ডিভাইডেড বাই কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এখানে কাঙ্ক্ষিত উৎপাদক দ্বারা কি বোঝাচ্ছে, সি এর ভর, সুতরাং সি এর আণবিক ভর, এখানে ভর দ্বারা আমি আণবিক ভর বুঝাচ্ছি, সি এর ভর ইনটু 100%, যেহেতু শতকরা হিসাব করবো সেহেতু 100% দিয়ে আমরা পার্সেন্টেজের ভ্যালু পাবো। এ বুঝছি, আরেকবার আমি রিক্যাপ করতেছি। ধরলাম আমি সি চাই, আমার সি চাই, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ সি। ধর আমি একটা কোম্পানির মালিক, আমি সি তৈরি করি। এখন আমি সি তৈরি করার জন্য এ প্লাস বি করলাম, অর্থাৎ একটা বিক্রিয়া নিলাম যেটা এ নামক, আরেকটা বিক্রিয়া নিলাম যেটা বি। এখন এ আর বি বিক্রিয়া কইরা তৈরি করলো সি আর ডি। সি আর ডি, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ সি, সুতরাং কাঙ্ক্ষিত উৎপাদ ছাড়া বাকি যারা থাকবে সবাই আমাদের বর্জ্য হবে। সুতরাং এখানে বর্জ্য কে, ডি না, এখানে বর্জ্য, এখানে বর্জ্য আমাদের ডি। তাহলে আমরা এই ফ্যাক্টরের সূত্র কি জানি, বর্জ্যের ভর, বর্জ্যের ভর ডিভাইডেড বাই কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এখানে বর্জ্যের ভর কি, ডি না, এখানে বর্জ্যের ভর কি, ডি না, কাঙ্ক্ষিত উৎপাদের ভর কি, সি না, তাহলে উপরে হবে ডি এর ভর, নিচে হবে সি এর ভর ইনটু 100। কারণ আমরা কি পার্সেন্টেজ হিসাব করতেছি। আমরা একটা উদাহরণ দিতেছি, ওয়েট। ধরো আমি দিলাম, ধরো ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, সরি, ধরো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কি তৈরি হয়, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এটা না, আমরা এখানে ক্যালসিয়াম অক্সাইড মানে কি, চুন, চুন। ক্যালসিয়াম কার্বনেট কি, চুনাময় পাথর। ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া হয় ভাইয়া, তাপ দেওয়া হয়, তাহলে সেটা কি তৈরি করে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। বিক্রিয়াটা ইম্পর্টেন্ট না। ধরো এই বিক্রিয়ার আমি পার্সেন্টেজ অফ অ্যাটমিক ইকোনমি বের করতে, সরি পার্সেন্টেজ মানে ইফেক্টর বের করতে চাই। কিভাবে বের করব, এইখানে দেখো, এইখানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কি, চুন, কারণ আমি চুন উৎপাদন করতে চাই, তাহলে এখানে কাঙ্ক্ষিত উৎপাদ কি হবে, চুন। সুতরাং উপরে হবে চুনের ভর, চুনের ভর। আর সরি ভুল বললাম, কেন আমি তো ভুল বললাম, কারণ এখানে কি হবে, সূত্র কি, ইফেক্টরের সূত্র কি, বর্জ্যের ভর। উপরে হবে বর্জ্যের ভর, নিচে হবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তাইলে এখানে বর্জ্য কি, কার্বন ডাই অক্সাইড না, কার্বন ডাই অক্সাইড না, কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত হয়, 44 হয়, 44। ক্যালসিয়াম অক্সাইড কত, 40 যোগ 16, 40 যোগ 16, 40 আর 10 কত, 50, 50 আর 6 কত, 56। তাহলে 44/56 ইনটু 100%। এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। 44 ডিভাইডেড বাই 56 গুণ 100, এইটা হয় আমার 78.57%, 78.57%। সুতরাং এইটার বিক্রিয়ার ইফেক্টরের মান হলো 78.57%। এতটুকু বুঝছি। এরপরে আমাদের আরেকটা জিনিস আসবো, এটা 78.57%। এখন বলো ভাইয়া, কোন একটা বিক্রিয়ার যদি আমার পার্সেন্টেজ অফ ইফেক্টরের মান বেশি হয়, তাহলে ওই বিক্রিয়াটা কি হবে, ইফেক্টরের সূত্রটা কি, বর্জ্যের ভর ডিভাইডেড বাই কাঙ্ক্ষিত উৎপাদের ভর। আচ্ছা এখানে কি, পার্সেন্টেজ অফ ইফেক্টর প্রপোর্শনাল টু কাঙ্ক্ষিত বর্জ্যের ভর না, দেখো এটা কি না, আমরা লিখি না ইতে এফ ইজ ইকুয়াল টু, যদি এম এ হয় তাহলে এফ প্রপোর্শনাল এ, এটাই তো, এটাই তো না। দেখো তো পার্সেন্টেজ অফ ইফেক্টর, এটা কি বর্জ্যের ভরের সাথে সমানুপাতিক হারে আসছে না। যদি পার্সেন্টেজ অফ ইফেক্টরের মান বাড়ে, তাহলে আমাদের বর্জ্যের ভর বাড়বে। এখন বলো, বর্জ্যের ভর যদি বাড়ে, তাহলে ওই বিক্রিয়াটা কি, গ্রিনার হবে না নন গ্রিনার হবে, নন গ্রিনার হবে। অর্থাৎ তোমাকে যদি তুলনা করতে দেয়, দুইটা বিক্রিয়া দেয়, ধরো তোমাকে এখন দুইটা বিক্রিয়া দিছে, ধরো তোমার দুইটা বিক্রিয়া দিল, ধরো একটা বিক্রিয়া হলো এ, তার সাথে বি যোগ করে আমরা সি আর ডি পাইলাম। আর একটা বিক্রিয়া ই যোগ এইচ যোগ করে আমরা জি এবং এইচ পাইলাম। ধরো এই দুইটা বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া, এইখানে আমি ই ফ্যাক্টরের মান পাইলাম ধরো 90%, এইখানে 95%। a প্লাস b সমান c প্লাস d, এই বিক্রিয়া ই ফ্যাক্টরের মান পেলাম 90% এবং e প্লাস f
যদি জিএস উৎপন্ন করে, এই বিক্রিয়া ধরো ইফেক্টরের মান পাইলাম আমি 95%। এখন বলো কোন বিক্রিয়াটা গ্রিনার হবে, কোন বিক্রিয়াটা গ্রিনার হবে না, কমেন্টে বলো। দেখো আমি বুঝাই দিচ্ছি, ইফেক্টর কিন্তু পার্সেন্টেজ অফ ইফেক্টর ইজ প্রপোর্শনাল টু বর্জ্যের ভর। তাহলে পার্সেন্টেজ অফ ইফেক্টরের মান যার যত বেশি হবে তার বর্জ্যের পরিমাণ বেশি হবে, আর যার বর্জ্যের পরিমাণ বেশি হবে সে কিন্তু গ্রিনার হবে না, সে লেস গ্রিনার হবে। তো এখানে সব থেকে আমাদের পার্সেন্টেজ বেশি কার, এই বিক্রিয়ার, তার মানে এই বিক্রিয়ার ইফেক্টরের মান বেশি, তার মানে এই বিক্রিয়ার বর্জ্যের পরিমাণ বেশি। সুতরাং এই বিক্রিয়াটি কি গ্রিনার, অধিক গ্রিনার না। এই বিক্রিয়ার পার্সেন্টেজ অফ ইফেক্টরের মান কম, সুতরাং এর বর্জ্যের ভর কম, সুতরাং এটা অধিক গ্রিনার। এইটা কি অধিক গ্রিনার। তোমরা বুঝে গেছো। তোমরা আশা করি তোমরা এই লেকচার দেখার পরে তোমরা এই যে ইফেক্টর নিয়ে আর কোন আলোচনা আমার মনে হয় না আর করা উচিত বা আর করা যায়। এরপর আমরা পড়বো পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি। পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি, এরপর আমাদের ইফেক্টর শেষ, এখন আমাদের পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি। পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমির সূত্র যদি লিখি, পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি হুইচ ইজ, উপরে হবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। সূত্রটা মুখস্থ থাকা দরকার, কাঙ্ক্ষিত উৎপাদের ভর, নিচে হবে মোট উৎপাদের ভর, মোট ভর। এই অনেক সময় মোট উৎপাদের ভর না, এটা দেখবো অনেক বইতে বিক্রিয়কের ভরও নিতে আছে। সাধারণত বিক্রিয়কের ভর আর উৎপাদের ভর সমান থাকে। উৎপাদের ভর যেমন আমি যদি বলি H2 প্লাস O2 সমান 2H2O, 2H2O, এখানে যদি একটা 2 দিই, দেখো সমতা যদি হয়, এখানে হাইড্রোজেন আছে 4টা, হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2টা, অক্সিজেন 2টা। এইখানে তুমি টোটাল আণবিক ভর বের করো, উৎপাদের আণবিক ভর আর বিক্রিয়কের আণবিক ভর সর্বদা সমান। এখানে কত, 2 × 18 মানে কত, 36। দেখো এখানেও কিন্তু 36 আসবে। 16 দুগুণ কত, 32, আর 2 একে কত, সরি 2 দুগুণ কত, 4। এখন বলো 32 এর সাথে 4 যোগ করলে কত, 36 না? দেখো উৎপাদের যে ভর আণবিক ভর আর বিক্রিয়কের আণবিক ভর সমান না, চাই জন্য এটা অনেক সময় মোট, অনেক বইতে দেখি কি ভাইয়া মোট উৎপাদের ভর না দিয়ে এরা মোট বিক্রিয়কের ভর দিছে, একই তো জিনিস। দেখো মোট বিক্রিয়কের ভর আর মোট উৎপাদের ভর সমান হয়। এইখানে দেখছো না, এখানেও 36, আমাদের বিক্রিয়কের ভর কি হইতেছে 36 আর উৎপাদের ভর কি হইতেছে 36। আমাদের এই যে ভরটা তুমি উৎপাদের ভরও দিতে পারো, তুমি বিক্রিয়কের ভরও দিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। বাট উৎপাদের ভর দেওয়াটা একটু বেশি হয়, হাইজেনিক হয়, যেহেতু আমরা উৎপাদ তৈরি করতে চাইতেছি, আমরা কিন্তু উৎপাদের কাঙ্ক্ষিত উৎপাদের যেখানে একটা বিষয় আছে। সো সূত্রটা আবার দেখো, পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি কি, উপরে কি কাঙ্ক্ষিত উৎপাদের ভর, নিচে কি মোট উৎপাদন, মোট উৎপাদন মানে উৎপাদের ভর। আমি উদাহরণ দেই, ধরো এ, আর তোমার ধরো কাঙ্ক্ষিত উৎপাদ তোমার সি, তুমি সি তৈরি করতে চাও, এই উদ্দেশ্যে তুমি এ এর সাথে বি যোগ করলা, তুমি পাইলা সি প্লাস ডি। তোমার, তুমি চাও কি তৈরি করতে, সি তৈরি করতে, তোমার কাঙ্ক্ষিত উৎপাদ কিন্তু সি, তুমি চাও সি তৈরি করতে, তাহলে তুমি করবা কি এর সাথে বি যোগ করলা, তুমি সি আর ডি পাইলে। এখন বলো তোমার বর্জ্য কি, কাঙ্ক্ষিত উৎপাদ ছাড়া যারা থাকবে বাকি সব বর্জ্য, সুতরাং এখানে ডি আমাদের বর্জ্য। আর সূত্রটা কি ছিল, কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের ভর মানে কি সি এর ভর, সুতরাং এখানে কি হবে সি এর ভর, এখানে কি হবে সি এর ভর ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর। মোট উৎপাদের ভর মানে কি সি এর ভর যোগ বি এর ভর। এখানে কি হবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর মানে সি এর ভর, সি এর আণবিক ভর ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর মানে কত সি এর ভর প্লাস ডি এর ভর। বুঝছি বুঝছি সত্যি বুঝছি, ইজি। তারপর দেখো পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভরের সাথে সমানুপাতিক হারে সম্পর্ক আছে। তার মানে কি বুঝো, কাঙ্ক্ষিত উৎপাদের সাথে সমানুপাতিক হারে আছে, অর্থাৎ পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি যত বাড়বে কাঙ্ক্ষিত উৎপাদের ভর তত বাড়বে। আর আমরা চাই কি আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর বেশি হোক, আমরা কি কেউ চাই আমাদের বর্জ্যের ভর বেশি হোক? আমরা চাই কি আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর বেশি হোক। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভরের পরিমাণ যদি বেশি হয় তার মানে কি বর্জ্যের পরিমাণ কম হইতেছে। তার মানে কি যদি পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমির মান বেশি হয় তাহলে বিক্রিয়ার কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ বেশি হইতেছে, তার মানে বিক্রিয়াটি অধিক গ্রিনার হইতেছে না। অধিকের ধরো আমি তোমাকে প্রশ্ন বললাম, ধরো এ প্লাস বি
তৈরি করলো সি প্লাস ডি, আরেকটা বিক্রিয়া, এটা হলো ই প্লাস এফ, তারা এই বিক্রিয়া তৈরি করলো জি প্লাস এইচ। এই বিক্রিয়ার আমার যে পার্সেন্টেজ অফ অ্যাটমিক ইকোনমি সেটা হলো 90%। আর এই যে এই বিক্রিয়ার পার্সেন্টেজ অফ অ্যাটমিক ইকোনমি হলো 95%। এখন তুমি বলবা এটা কোন বিক্রিয়াটা গ্রিনার হবে, কোন বিক্রিয়াটি, এর মধ্যে দুইটা বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়াটি গ্রিনার? অ্যাটমিক ইকোনমি বের করে। আচ্ছা, পার্সেন্টেজ অফ অ্যাটমিক ইকোনমি বের করি। এইখানে কাঙ্ক্ষিত উৎপাদ সি আর এইখানে কাঙ্ক্ষিত উৎপাদ যদি আমার জি হয়, আচ্ছা ওইটা ওই বিক্রিয়া, আর এখানে তো 95%, 90% এর অ্যাটমিক ইকোনমির মান 90%। আচ্ছা, আর এটা 95%। আমরা বলছি কি পার্সেন্টেজ অফ অ্যাটমিক ইকোনমির মান যত বেশি হয় কাঙ্ক্ষিত উৎপাদের ভর তত বেশি হয়, তার মানে গ্রিনার সে বেশি। সো এখানে সবচেয়ে বেশি কার? এই দ্বিতীয় বিক্রিয়াটা। সুতরাং দ্বিতীয় বিক্রিয়াটা কাঙ্ক্ষিত উৎপাদের হার বেশি, সুতরাং এইটা বেশি গ্রিনার। বুঝছি, বাড়ি একটু ম্যাথ প্র্যাকটিস করলে তোমার এই যে থিওরি এনাফ, আই থিংক ইটস এনাফ, জাস্ট বাসায় বসে একটু ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তারপর আমাদের লাস্ট কনসেপ্ট আসবে ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে আমরা বলি সিএফসি। এটাকে আমরা বলে থাকি সিএফসি, এটা আমাদের বলে থাকি সিএফসি। এটা থেকে মূলত এমসিকিউ তে কোশ্চেন আসে, সিকিউ তে কোশ্চেন হয় না, বা এটা হওয়ার কোশ্চেনও না। এটা সিকিউ অর্থাৎ এখান থেকে সংকেত নির্ণয় করতে দেয়। যেমন আমি যদি বলি সিএফসি, এটা পুরো কি বললাম? ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন। সো আমাদের যে টপিকটা আমাদের সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। সো ক্লোরোফ্লোরোকার্বনের এখানে মূলত সংকেত নির্ণয়টা আমাদের ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের পরীক্ষায় সংকেত নির্ণয়টাই আসে। যেমন আমি যদি তোমাদের বলি সিএফসি 11, তাহলে প্রশ্ন এরকম করবে সিএফসি 11 এর সংকেত নির্ণয় করো। কিভাবে করব? সিএফসি 11 সংখ্যাটা দেখতে হবে, সংখ্যাটা কত? 11 না? এই 11, আচ্ছা সংখ্যাটা কত? 11, 11 এর সাথে 90 যোগ করতে হবে। এই 11 এর সাথে আমাদের 90 যোগ করতে হবে, মুখস্থ। কত যোগ করব? 90। এখন জাস্ট ক্যালকুলেটর হাতে নিব, ক্যালকুলেটর হাতে নিয়ে দেখব যে 11 যোগ 90, যদিও এটা 101, তারপর আমি যদি করি 90 প্লাস 11, 90 প্লাস 11 ভ্যালু আসে 101, 101, 101। এরপর একটা জিনিস তোমাদের মাথায় রাখা লাগবে, এই যে প্রথম সংখ্যাটা, এটা হলো কার্বনের সংখ্যা CHF। এটা কার্বনের সংখ্যা প্রকাশ করে, হাইড্রোজেনের সংখ্যা প্রকাশ করে, এটা আমাদের ফ্লোরিনের সংখ্যা প্রকাশ করে। এখনই মুখস্থ করে ফেলাও যে যদি আমাদের যেটা বলবে তার সাথে সেই সংখ্যাটা, যেমন আমরা এখানে বলছি 11, সুতরাং আমরা 11 সাথে 90 যোগ করব। 11 সাথে কত যোগ? 90 যোগ করার পরে আমরা যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যার প্রথমটা আমাদের কার্বনের সংখ্যা নির্দেশ করবে, পরেরটা হাইড্রোজেনের সংখ্যা, পরেরটা ফ্লোরিনের সংখ্যা। CHF 90 যোগ করে CHF, 90 যোগ করে যে ফলটা পাবো তার প্রথম তিনের সংখ্যা CHF নির্দেশ করে। 90 যোগ করে প্রথম তিনের সংখ্যা পাবো, সেটা আমাদের কি নির্দেশ করে? কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন, CHF। ডাইরেক্ট মুখস্থ। তারপরে এরপর আমরা সংকেত থাকবো। দেখো কার্বন কয়টা? একটা, সো এই একটা কার্বন আসলো। তারপর হাইড্রোজেন কয়টা? 0টা। আমরা জানি কার্বনের হাত কয়টা থেকে? 4টা। এখানে হাইড্রোজেন কয়টা? 0টা। ফ্লোরিন কয়টা? একটা। দাদা আমি একটা ফ্লোরিন দিয়ে দিলাম। এখন বাকি খালি হাতগুলো করব। দেখো এটার নাম কি? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। আচ্ছা ক্লোরোফ্লোরোকার্বন, দেখো আমরা ফ্লোরিন ইউজ করছি, ইয়েস, আমরা কার্বন ইউজ করছি, আমরা ইউজ করি নাই কি? ক্লোরিন। সুতরাং সরি যতগুলা খালি হাত থাকবে সবার মধ্যে আমরা ক্লোরিন দিয়ে দিব। ক্লোরিন। সুতরাং এটার সংকেত হবে CCl3F, CCl3F। এখন কোশ্চেন অনেক সময় উল্টা ভাবে প্রসিডিউর করে, অর্থাৎ যেমন তোমার বলছিল কি এমসিকিউ তে আসতে পারে এইটা দিয়া তোমার এই সংকেতটা বের করতে হবে, অর্থাৎ এইটা দিবে, এইটা বের করতে বলবে। কিন্তু অনেক সময় করে কি জানো, এইটা দিয়া তোমার এই নাম্বার বের করতে পারে। ধরো তোমার এই সংকেতটা কেমন দিয়া দিছে, বলছে এইটার কি বের করো, তখন তোমার যে 11, এটা যে 11, এইটা বের করতে বলে। এইটা কিভাবে করব? এটা ওই আমাদের উল্টা প্রসেস। যেমন এইখানে আমাদের CHF সিরিয়াল অনুযায়ী বসাবো, অর্থাৎ কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা এবং ফ্লোরিন সংখ্যা, এই তিনটে সংখ্যা এখান থেকে খুঁজে খুঁজে বসাবো। যেমন কার্বনের সংখ্যা কত? একটা, এইখানে এক লিখবো। এখানে হাইড্রোজেন সংখ্যা কত? একটাও না, তাই 0। ফ্লোরিন সংখ্যা কয়টা? একটা।
এবং এই সংখ্যা থেকে 90 বিয়োগ করব, কারণ কি আমরা 90 যোগ করছিলাম, 90 বিয়োগ করলে আমরা এখানে 11 পাবো, সুতরাং আমরা এখানে 11 পাইছি। তো ভাইয়া এখন কত হলো ভাইয়া? 2 সংখ্যাটা দেখাইলেন, 3 সংখ্যাটা কি হয় না? 3 সংখ্যাটা দেখান, চলো আমরা এখন 3 সংখ্যাটা দেখব। 3 সংখ্যাটা দেখব, 2 সংখ্যাটা দেখলাম, এখন আমরা 3 সংখ্যাটা দেখাবো। এখন আমাদের আর, ধরো আর কত দিব? 122, 122। প্রথম নিয়ম কি? এইরকম দেখলে আমাদের প্রথম নিয়ম হলে 90 যোগ করতে হবে। কত যোগ? 90 যোগ। 90 যোগ করার পরে যে তিনটা ডিজিট পাবো, ফার্স্ট তিনটা ডিজিট কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন, CHF, 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 কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন, কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন। যোগ করি 122 প্লাস 90। আমার ক্যালকুলেটরটা কোথায়? এটা মেবি 212 আসে। 212 আসার কথা। 122 প্লাস 90, হ্যাঁ 212। 212 কি বলছিলাম? প্রথমটা আমাদের হাইড্রোজেন সংখ্যা, CHF, CHF, কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা, ফ্লোরিন সংখ্যা, কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা, ফ্লোরিন সংখ্যা, CHF মুখস্থ করে ফেলো, CHF, 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 কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা, ফ্লোরিন সংখ্যা। সুতরাং এখন বসাও, কার্বন সংখ্যা কয়টা? 2টা, সুতরাং 2টা কার্বন দাও, একটা কার্বন, একটা কার্বন, তারপর একটা হাইড্রোজেন দাও, একটা হাইড্রোজেন দাও। সংকেত আছে এখানে লেখা, দেখেন এখানে লেখাই যায় C2H8। তারপর আমি দিতেছি কার্বনের হাত কয়টা এখন আছে? 3টা হাত, কার্বনের হাত মূলত 4টা, দেখেন একটা যেটা হয়েছে এখানে আছে কয়টা? 3টা আছে। এই যে 1 2, হ্যাঁ 3টা আমাদের খালি আছে, 1 2 3। এই যে আমাদের এটা। এখন হাইড্রোজেন আছে একটা, ধরো এখানে হাইড্রোজেনটা দিয়ে দিলাম, ফ্লোরিন আছে 2টাই, ফ্লোরিন দিয়ে দিলাম। এবার আপনার যেগুলো খালি আছে সেগুলোতে আমরা কি দিব? ক্লোরিন দিয়ে দিব। এই যে ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। সুতরাং সংকেত কি হবে? এই একটা হাইড্রোজেন আছে, দিয়ে দিলাম, 2টা কার্বন আছে, দিয়ে দিলাম, আমাদের 3টা, একটা 2টা 3টা ক্লোরিন আছে, দিয়ে দিলাম, 2টা ফ্লোরিন আছে, দিয়ে দিলাম, HC2Cl3F2। এখন যদি আমাদের এই সংকেতটা দিয়া এই নাম্বারে যেতে চায় তাহলে কি করব? প্রথমত আমাদের কার্বন CHF, এইটার ভ্যালুটা আমরা সিরিয়াল অনুযায়ী বসাবো। কার্বনের ভ্যালু কত? 2, হাইড্রোজেন কত? 1, ফ্লোরিন কত? 2, 212। এখান থেকে 90 বিয়োগ করে দেব আমরা, এরপর বিয়োগ করলে আমরা 122 পাবো। সো এটা ইম্পর্টেন্ট। আরেকটা দেখাবো 4 সংখ্যা। 4 সংখ্যা মূলত 4 সংখ্যা হয় না, তাহলে 4 সংখ্যা হলে কি করব? 3 সংখ্যাটাও তো দেখলাম, এখন 4 সংখ্যা হইলে আমাদের কি হবে? 4 সংখ্যা যদি দেখি, আর ধর 1130 দিলাম, 1130 দিলাম, আর 1130। ভাইয়া প্রথম কথা হলো 4 সংখ্যার হয় না, আবার হয় না, আবার হয় মানে কি বুঝাচ্ছে? মজার বিষয় ভাইয়া, এখানে 4 এটা হয় না, কিন্তু এটা মূলত হয় না, বাট এই যে 4 সংখ্যার 3 সংখ্যা হবে, এখানে 130 হবে। তাহলে এই যে 1, এই একটা কি নির্দেশ করতে জানো? পাই বন্ধন সংখ্যা। পাই বন্ধন সংখ্যা, এইটা 4টা ডিজিট হলে ফার্স্ট নাম্বার আমাদের পাই বন্ধন সংখ্যা নির্ণয় করে। এটা আমাদের পাই বন্ধন। এখানে পাই বন্ধন 1 মানে কয়টা? পাই বন্ধন কয়টা আছে? একটা আছে। এখানে যদি 2 থাকতো পাই বন্ধন কয়টা থাকতো? 2টা থাকতো। 3টা থাকলে পাই বন্ধন 3টা। যেহেতু এখানে একটা আছে তার মানে পাই বন্ধন কয়টা? একটা। চিত্র কি? এখন 100, এখানে নিব এই সংখ্যাটা শুধু, আর এইটা হলো আমাদের এই সংখ্যা। তাহলে 130 তার সাথে যোগ করব 90। এখন বলো 130 এর সাথে 90 যোগ করলে কত হয়? 220 হওয়ার কথা। 130 প্লাস 90, 220। यस 220, 220। প্রথমটা আমাদের কার্বন সংখ্যা, দ্বিতীয়টা হাইড্রোজেন সংখ্যা, তৃতীয়টা আমাদের ফ্লোরিন সংখ্যা। CHF নির্ণয় করে। অর্থাৎ কার্বন কয়টা? 2টা, দুইটা কার্বন একই, এই একটা কার্বন, এই একটা কার্বন। হাইড্রোজেন সংখ্যা এখানে কিন্তু খেলা, এখানে কারণ কি? এই যে শুরুতে বলছিলাম কি, এই একটা কি নির্দেশ করে? পাই বন্ধন সংখ্যা নির্দেশ করে। সুতরাং আমাদের পাই কয়টা? এই একটা পাই দিয়ে দিতে হবে, যেহেতু পাই একটা বন্ধন। তারপরে বলো এখন হাত আছে কয়টা? এই একটা হাত আছে, এই একটা হাত আছে, এই একটা হাত আছে, এই একটা আছে। দেখো কার্বনের 4টা হইছে কিনা? 1 2 3 4, 1 2 3 4, ইজি। এখন বলো হাইড্রোজেন কয়টা? 2টা, এই একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এই একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। ফ্লোরিন কয়টা?
শূন্যটা, তাহলে এখানে কি কোনো ফ্লোরিন দিব না, তাহলে ফাঁকা থাকে না, ফাঁকা গেলে কি দিব, ক্লোরিন দিব, ক্লোরিন দিব। ইজি ইজি। এখন আমাদের সংকেত কি দাঁড়ায় তাহলে, C2H2 Cl2। এখন আমরা কিভাবে এই থেকে এই সংকেতটা বের করব, টার্গেট ইজি অনেক। প্রথমে আমরা এ সি এইচ এবং এফ এইটা আমরা সাজাবো, সি এইচ এফ, তারপর এখান থেকে 90 বিয়োগ দিব, ইজি না, ইজি। যেমন সি এইচ এফ, সি কত, দুইটা, দুইটা, একটা, ফ্লোরিন সংখ্যা কত, 0, তাহলে আমাদের 210 আসবে। তারপর আমরা বিয়োগ করে ইজিতে পাবো। সো এখন আমাদের আরো আছে, আমরা এখন বুঝে নিই, আমাদের একটা ওয়ান শট বলি। আমরা যদি ওয়ান শটে বলি কি কি করলাম, আমরা প্রথম পড়লাম কি, আমাদের পার্সেন্টেজ অফ অ্যাটমিক নম্বর পড়লাম, আমরা ইফেক্টরের মান পড়লাম, আমরা লাস্টে টপিক সিএফসি পড়লাম, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, সরি। সো আমাদের এখানে মনে রাখতে হবে কি, জাস্ট একটু মনে রাখবা যে আমাদের ইফেক্টর হইতে ভুল দেওয়া আছে, তারপরে ইফেক্টরের মান কি, বর্জ্যের ভর, মোট ভর, টোটাল বর্জ্যের ভর ডিভাইডেড বাই কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এবং যেহেতু এটা বর্জ্যের ভরের সাথে সমানুপাতিক সম্পর্ক, সুতরাং এর মান যত বেশি হবে সে তত কম গ্রিনার হবে বা সে গ্রিন কম হবে তুলনামূলকভাবে। আর পার্সেন্টেজ অফ আমাদের অ্যাটম ইকোনমি কিন্তু যত বেশি হয় তত কিন্তু আমাদের এর মান যত বেশি হবে তত কিন্তু একটা কোনো একটা বিক্রিয়া তত বেশি গ্রিনার হবে। কারণ কি, পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি সময় সূত্রটা কি, উপরে হলো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর, নিচে হলো আমাদের ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর। কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর। এখন কাঙ্ক্ষিত উৎপাদের ভরের সাথে যেহেতু সমানুপাতিক সম্পর্কে আছে বা প্রপোর্শনাল রিলেশনে তারা আছে, সুতরাং এইটা বাড়লে এইটা বাড়বে। সুতরাং আমি যদি পার্সেন্টেজের ভ্যালুটা বাড়াই দিই তাহলে আমার কাঙ্ক্ষিত উৎপাদের ভর বেড়ে যেতেছে। আর যেহেতু আমাদের গ্রিনার কি কত বেশি, যার কাঙ্ক্ষিত উৎপাদের ভর মান বেশি, আমাদের বর্জ্যের থেকে কাঙ্ক্ষিত উৎপাদন যদি বেশি হয় তাহলে তো আমাদের বেশি গ্রিনার। সুতরাং আমাদের পার্সেন্টেজ অফ অ্যাটমিক ইকোনমি যত বেশি হবে ওই বস্তুটা তত বেশি গ্রিনার হবে। সুতরাং এরপর আমরা আর বললাম সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। এখান থেকে আমরা দেখলাম কিভাবে সংকেত নির্ণয় করা। এটার টেকনিক কি, জাস্ট 90 যোগ করতে হবে, তারপরে আমরা প্রথম যে তিনটা ডিজিট পাবো, প্রথমটা আমাদের কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা, ফ্লোরিন সংখ্যা, সিএইচএফ ডাইরেক্ট মুখস্থ করবা, সিএইচএফ সিএইচএফ সিএইচএফ। প্রথমে আমাদের +90 যোগ করতে হবে, তারপর প্রথম যে তিনটা ডিজিট থাকবে সেটা আমাদের কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা, ফ্লোরিন সংখ্যাকে নির্দেশ করে। অর্থাৎ সিএইচএফ সিএইচএফ প্রথম তিনটা সংখ্যা কার্বন, হাইড্রোজেন এবং আমাদের ফ্লোরিনকে নির্দেশ করে। সো আজকের লেকচার মেবি আজকে এখান থেকে শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা কাল নিয়ে আলোচনা করব। সো সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।